আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যার ঘটনায় কলকাতায় সিআইডির অভিযানে হাড়গোড় উদ্ধার, স্বর্ণ চোরাচালানে খুন গোয়েন্দাদের ধারণা। রাজধানীতে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় হত্যা মামলা, অভিযুক্ত কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ সন্ধ্যায়, দিল্লি জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে নিউ ইয়র্কে বাংলাদেশ দল, হাই ভোল্টেজ ম্যাচে রাতে ভারত পাকিস্তান লড়াই। এবং টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমানঘাটি এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের নামে নামকরণ, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্বের প্রতি সম্মাননা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই নিউকেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে ডালাস থেকে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন সাকিব রিয়াদরা। সাউথ আফ্রিকার সাথে ম্যাচের আগে তাই অনেকটাই আত্মবিশ্বাসী টাইগাররা। গ্রুপের বাকি 3টি ম্যাচের 2টিতে জিতলেই সুপার 8 নিশ্চিত হবে টাইগারদের। সাউথ আফ্রিকার পর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টিকিট ও বাংলাদেশের টিম জার্সি কেনার ধুম পড়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় টাইগার ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের টিকিটের তুমুল চাহিদা নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মাঝে। বাঙালি অধ্যুষিত এলাকায় দেদারসে বিক্রি হচ্ছে লাল সবুজের জার্সি। বিভিন্ন স্টোর থেকে শুরু করে ফুটপাত, এমনকি ভ্রাম্যমাণ গাড়িতেও বিক্রি হচ্ছে টাইগারদের জার্সি ও লাল সবুজের পতাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সমর্থকরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে। প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে শহরময় ঘুরে বেড়াচ্ছেন ভক্ত সমর্থকরা। আমরা তো সেই শিকাগো থেকে আসছি, আজকেই আসলাম। তা সবাই খুব এক্সাইটেড, কারণ কালকের খেলাটায় তো বাংলাদেশ উইন করলো। তা এখন আমরা জানি সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং টিম, বাট ইনশাআল্লাহ আমরা উই উইল হোপ ফর দ্য বেস্ট। জয় নিয়েই যাব, চলো বাংলাদেশ। মিরপুর হোক কিংবা টেক্সাস কিংবা নিউ ইয়র্ক, যেখানে হোক বাংলাদেশের খেলা মানে আমরা স্টেডিয়ামে যাই। এখানেও দেখতে পাচ্ছেন যেটা অনেক লোকই আছে, আমরা স্টেডিয়ামে যাচ্ছি। এবারে নিউ ইয়র্কে যে বাংলাদেশ টিম আসছে সাউথ আফ্রিকার ম্যাচে উপভোগ করব। আশা করি অনেক মজা হবে, বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে। ইসলাম জার্সি কেনার জন্য কালকে বাংলাদেশ জয়লাভ করাতে আমরা খুব খুশি। জার্সি কিনতে আসছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশের খেলা আছে সামনে, অবশ্যই সবাই যাবে, খেলা উপভোগ করবে, খুব মজা হবে। চাহিদা বাড়ায় $20 থেকে বেড়ে $30-35 বিক্রি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সিরিজ হারার পর যে সমর্থকরা টিকিট বিক্রি করে দিচ্ছিলেন বিশ্বকাপের, তারাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর অন্য হয়ে টিকিট কিনছেন, সংগ্রহ করছেন জার্সি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। আজ 8:30টায় টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচ হেরে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে। অন্যদিকে প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া ভারতীয় বাহিনী রয়েছে সুবিধাজনক অবস্থানে। একটি জমজমাট ম্যাচের প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। রাহুল রায় রিপোর্ট। ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম উন্মাদনা। ব্যাটে বলের লড়াইয়ের বাইরেও বিশেষ কিছু।
এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত 8:30টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে সহজ জয়ের পর এই ম্যাচ জিতলে সুপার 8-এ এক পা দিয়ে দেবে কোহলি রোহিতরা। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে হারের পর এই ম্যাচ অনেকটা টিকে থাকার লড়াই বাবর আজম বাহিনীর। ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে জমে ওঠে ব্যক্তিগত লড়াইও। এই ম্যাচেও রোহিত কোহলির ব্যাটের সঙ্গে বাবর আজম রিজওয়ানের লড়াইটা উপভোগ্য হতে পারে। জমে উঠতে পারে শাহিন আফ্রিদি মোহাম্মদ আমেরের সঙ্গে বুমরা আর্শদীপের পেস যুদ্ধ। এর আগে দুদলই একবার করে বিশ্বসেরা হয়েছে, তবে টি-20-র সব পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। 2021-এর আগে কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। বিশ্বকাপে ওই একটি জয় তাদের। টি-20 বিশ্বকাপের বাকি 6 বারের মোকাবেলায় শেষ হাসি ভারতের। মোট আন্তর্জাতিক ম্যাচের হিসেবে ভারতের জয় 7টিতে আর পাকিস্তানের 3টি, বাকি একটি ম্যাচ টাই। পরিসংখ্যানের মতো টি-20 র্যাঙ্কিংয়েও একই দশা পাকিস্তানের। নাম্বার 1 রোহিত বাহিনী, অন্যদিকে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে পাকিস্তান। ভারত পাকিস্তানের ম্যাচে কখনো কখনো ব্যাট বল ছাড়িয়ে যায় স্নায়ু আর উন্মাদনায়, তাই শেষ হাসি হাসতে পারে যে কোনো দলে। রাহুল রায়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিশ্বকাপের আপডেট নিয়ে নিউজ রুমে নিউ ইয়র্কের প্যাভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে আমার যে প্রতিবেদনটি মাত্র অন এয়ার হলো, ভারত পাকিস্তান যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই প্রতিবেদনের সূত্র ধরে যদি বলি যে আজকে যে এই হাই ভোল্টেজ ম্যাচ বলা হয়েছে যে ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, ভারত পাকিস্তান ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কিন্তু এই ম্যাচটি নিয়ে কিন্তু এখন ম্যাচের চেয়েও যে বেশি সংখ্যা সেটি হচ্ছে বৃষ্টির সংখ্যা এবং বলা যায় টসের সংখ্যাও। কেননা এই পিচে এর আগে যে 4টি ম্যাচ হয়েছে তার মধ্যে 3টিতেই কিন্তু যারা পরে ব্যাটিং করেছে তারা জিতেছে, এবং আগে ব্যাটিং করে বেশিরভাগ টিমই কিন্তু বিপর্যয়ে পড়ে, যার কারণে বলা হচ্ছে যে টস একটি বড় ফ্যাক্টর। অন্যদিকে যে আবহাওয়ার রিপোর্ট সেটি কিন্তু বলা হচ্ছে যে আজকে যে ম্যাচের সময় 8:30টার সময় বাংলাদেশ সময় শুরু হবে, 9টার সময়ই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই বৃষ্টি নিয়েও কিন্তু এই ম্যাচটি নিয়ে শঙ্কা রয়েছে। আর ভারত পাকিস্তান ম্যাচ স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষা করছে, কিন্তু আমি শেষ করব স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ দল দারুণ একটি জয় পেয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, যে শঙ্কা কাটিয়ে তারা ওয়ার্ল্ড কাপের শুভ সূচনা করেছে। সেই ম্যাচে কিন্তু আরেকটি রেকর্ড হয়েছে, সেটি হচ্ছে যে সাকিব আল হাসান, আপনি জানেন যে 1 নম্বর অলরাউন্ডার বিশ্বের, তিনি একটি নজির গড়েছেন। সেটি হচ্ছে 2007 থেকে যে এই বিশ্বকাপ চলছে, সর্বমোট 9টি বিশ্বকাপ, মানে 9ম বিশ্বকাপ চলছে। একমাত্র ভারতীয় রোহিত শর্মা, যিনি অধিনায়ক, তিনি 2007 বিশ্বকাপ খেলেছেন, আর আমাদের সাকিব আল হাসান এই বিশ্বকাপ খেলছেন। অর্থাৎ পৃথিবীতে এখন মাত্র 2জন ক্রিকেটার রয়েছেন যারা নাকি এই টি-20 বিশ্বকাপের সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলছেন। মৃত্তিকা, ধন্যবাদ রাহুল। টি-20 বিশ্বকাপে রাত 11টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ওমান। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ওমান। বৃষ্টির কারণে পুরো ম্যাচ না হওয়ায় প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে স্কটল্যান্ড। সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য দু দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এবারে অন্যান্য সংবাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনাউরুল আজিম আনার হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসার নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে। মাদক ও স্বর্ণ চোরাচালানে এইসব অর্থ ব্যবহার হচ্ছে, এমন তথ্যে নড়েচড়ে বসেছেন বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দারা। আনার হত্যার ঘটনায় নেপালে আটক সিয়ামের দেওয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ভারতের গণমাধ্যম বলছে, চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে। হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা। তারা দাবি করেছেন, কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম বলছে, এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। ঢাকার গোয়েন্দারা বলছেন,
এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের স্বার্থে আমরা যতগুলি ঘটনা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশে কোনো বিহারি ব্যক্তিরা কি ইন্ডিয়ায় গিয়ে অর্থ লগ্নি করে না স্বর্ণচরের ব্যবসাদাররা সেখানে হুন্ডি ব্যবসা করে, আসলে আমরা মানে এগুলি শুনে থাকি, বাট এগুলি কারা করে এই ধরনের সুস্পষ্ট আমরা পাইনি। এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে। দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি। সিআইডি বলছে স্বর্ণ চোরাচালানে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি। এর মাঝে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যদের গুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক পুলিশ সদস্যের মৃত্যু এবং 2 জন আহতের ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে পুলিশ কনস্টেবলকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়েছে গুলশান থানা পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসা হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলেছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি। ধন্যবাদ আপনাকে। গতকালকের ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে, হত্যা মামলা, এবং আমরা যিনি আসামি তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি, রিমান্ড প্রার্থনা করেছি। রিমান্ডে আসলে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ করলেই আমরা প্রকৃত তথ্য পাব। সময় নিয়ে নিবিড়ভাবে তদন্ত করে প্রকৃত কারণটা কি, কেন সেই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, এটা আপনাদেরকে আমরা জানাবো। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লির প্রেসিডেন্ট ভবন রাইসিনা হলে প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার 27 থেকে 30 জন সদস্য শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রবিবার সকালে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথের পর স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রীরা শপথ নেবেন। ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু ঠাকুর। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল বিজেপি। সরকার গঠিত হচ্ছে জোটবদ্ধভাবে, যার প্রভাব মন্ত্রিসভায় দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েক দেশি নেতা। শপথ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করাবেন নরেন্দ্র মোদীকে। শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমানবাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুনে নামকরণ করেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম 1982 সাল থেকে 1987 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। সুলতান মাহমুদ বিমান বাহিনী প্রধান থাকার সময়ে টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর স্থাপিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নাম পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
বিমান বাহিনী প্রধানকে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বীরত্ব গাথা ও অবদানের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ অনুষ্ঠানের মূল আয়োজনে সুলতান মাহমুদের ভাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন ও সুলতান মাহমুদের ভাতিজা আদনান মাহমুদকে সাথে নিয়ে মূল আয়োজনে আসেন বিমান বাহিনী প্রধান। জহিরুদ্দিন মাহমুদ মামুন, আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম সুলতান মাহমুদ এর নামফলক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এই বিমান ঘাঁটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক বিমান বাহিনী প্রধান বীরুত্তম সুলতান মাহমুদের অবদানের কথা তুলে ধরেন। সুলতান স্যারের যে অবদান এই দেশটার জন্য কিছু হলেও তার নাম দিয়ে আমরা উত্তরসূরিদের জন্য জানাই দিতে পারছি যে আমরা কিছুটা করতে পেরেছি। উনি জানতে পারবেন না, ভবিষ্যতে যারা কমান্ডার আসবে তারা অনুপ্রাণিত হবে এই ধরনের দেশ বানানো, এটারই একটা পরিপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তমের অবদান চিরকৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করবে বলেও বলেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, টাঙ্গাইল। স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছে তারা। সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নেওয়া কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার। কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, পুষ্টি বাগান তৈরি সহ নানা কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কিশোরী বয়সী পুষ্টিগুলো আমরা এই নিজেদের বাড়িতে তৈরি করে আমরা নিতে পারছি। বাগানে কি মৌসুমে কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সবকিছু শিখছি। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টি ক্ষরণ হয়। ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম খেতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার 7 উপজেলায় 331টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 4,21,425 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জানো প্রকল্প এসে আমাদের মাধ্যমে তাদের অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে। এছাড়াও 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি। এটা ধরে রাখতে হলে, এই আচরণকে ধরে রাখতে হলে 5 বছরের প্রকল্প জানো দিয়ে আসলে সম্ভব না। একটা আচরণকে পরিবর্তন করতে গেলে আরো অনেক সময় কাজ করা দরকার। 14-15 বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব। শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, নারী কিশোরী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানো প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে। এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ, এমনই মনে করছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলায় জাগি ভরপুর স্লোগানে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আয়ের মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুলে নিবন্ধন ও প্রচারণা শুরু হয়েছে।
ময়মনসিংহে প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের একটি টিম। উপস্থিত ছিলেন ইস্পাহানী লিমিটেড ময়মনসিংহের ডিভিশনাল ম্যানেজার মীর মতিউল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ ট্রেড মার্কেটিং এসকে মোশাররফ পারভেজ পরাগ ও অন্যরা। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ী থানায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ওই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূলের জীবন জীবিকা, ভয়াবহ ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য।